প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের। কেবলমাত্র তোমাদের জন্য আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি। এই কয়েকটি প্রশ্ন তোমরা অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস না করলেও চলবে। এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এই যে দুটি অধ্যায় রয়েছে, এই দুটি অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের যে চিত্র প্রশ্নটি এসে থাকে, সেই চিত্রের প্রশ্নটি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। দেখো, প্রশ্ন নম্বর 4.1 থেকে কিন্তু তোমাদের চিত্রের যে প্রশ্ন, সেই প্রশ্নটি এসে থাকে। তো তোমাদের জন্য আমরা এখানে 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন তোমরা যদি করে নিয়ে যাও, তো তোমরা দেখবে এখানে অথবা সমেত কিন্তু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও, প্রথম দাগের প্রশ্নটি, একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এবং দেখো নিচের এখানে এগুলো দেওয়া রয়েছে, আমি আর এগুলো পড়ছি না, অনেক ভিডিওটি বড় হয়ে যাবে, তাই দেখে নাও। তারপরে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো এখানে নিচে এগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো 3 দাগে, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তারপরে দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই যে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের 2টি প্রশ্ন আসবে, এতটা কিন্তু বলে গেলাম। তোমরা কিন্তু এখান থেকে 2টি প্রশ্ন কমন পাবে, এটাও বলে গেলাম। তবে যদি তোমরা বলো যে মাত্র আমরা 2টি প্রশ্ন এখান থেকে করব, তাহলে তোমাদের কিন্তু প্রথম দাগে যে প্রশ্নটি রয়েছে নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র, এবং দ্বিতীয় দাগে যেটি রয়েছে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই 2টি প্রশ্ন করলে কিন্তু তোমরা 2টির মধ্যে একটি প্রশ্ন কিন্তু পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, প্রশ্ন নম্বর 4.2 থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলো 100% আসবে, সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নিয়ে যাও। দেখো, ফার্নের জনুক্রম শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মাইক্রো প্রপাগেশন পদ্ধতির সুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। দেখো, কতে করা হয়েছে সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন, গতে করা হয়েছে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে। তারপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। দেখো, স্পাইরালাইজেশন এবং ক্রোমোজোমের চলন। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটি এসে গেছে সেই মতো একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো 3 দাগে, শব্দচিত্রের সাহায্যের মাধ্যমে সুপুষ্প যৌনজনন পদ্ধতি দেখাও। এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এমাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিক ও হেটারোক্রোমাটিকের মধ্যে 2টি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। যৌনজনন উপযুক্ত উদাহরণ সহ 5টি পদ্ধতি বর্ণনা করো। কোষচক্রের দশাগুলির নামগুলি ছকের সাহায্যে দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে দেখাও। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে 4.2 থেকে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অভ্যাস করতেই হবে, যারা কমনটা পেতে চাও তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে। তারপরে দেখো, তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো দেখে নাও, প্রশ্ন নম্বর 4.3 দাগের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে থাকে। দেখো, একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি বিবৃতি করো। মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটিও বিবৃতি করো। দেখো, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো। তারপরে দেখো, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণাঙ্ক হয়েছে। এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন হিমোফিলিয়া বাহক মহিলার বিবাহ হলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপরে দেখো, ইনক্লুড প্রশ্নটি, জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব লেখো। থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। গোলাপি সন্ধ্যামালতি ফুলে
শনিশেকের ফলে উৎপন্ন অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। অসপুষ্প প্রকটতা এবং উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা ও মা থ্যালাসেমিয়া বাহক হলে তাদের কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের সঙ্গে অপর একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের মিলন ঘটালে যে ধরনের অপত্য উৎপন্ন হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপরে দেখো দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো ছিল তোমাদের 4.3 থেকে। তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরে দেখো চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে তোমাদের 4.4 দাগের প্রশ্নটি এসে থাকে। তো দেখে নাও এখানে মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। উটের অতিরিক্ত জলক্ষয় সহনে অভিযোজনগুলি লেখো। ক্যাকটাসের পূর্ণকাণ্ড ও পায়রার বাউথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মর গুরুত্ব আলোচনা করো। মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান ও অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। ব্যবহার ও অপব্যবহারের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গের সম্পর্ক লেখো। জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। দেখো আত্মাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণ উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 6 দাগে অভিব্যক্তির সাপেক্ষে হৃৎপিণ্ডের গঠনের সাদৃশ্য সংক্রান্ত প্রমাণ বর্ণনা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে একটি করে উদাহরণ দাও। সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো। তারপরে দেখো ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের সুবিধা ও উপায়গুলি লেখো। দেখো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। দেখো এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে তোমাদের কিন্তু 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে। দেখো মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো এবং এর প্রভাবগুলির তালিকা তৈরি করো। নাইট্রোজেন স্থিতিকরণ ও অ্যামাইনোফিকেশনের বলতে কি বোঝো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো পরিবেশে নাইট্রোজেন মুক্ত ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো। দেখো এশিয়াটিক লায়ন প্রজেক্ট, তারপরে দেখো প্রজেক্ট রেড পান্ডা, প্রজেক্ট টাইগার, ইন্ডিয়ান রাইনো ভিশন। মোস্ট ইম্পর্টেন্ট। ওষুধ প্রস্তুতি, জলবায়ু নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। ভারতে বাঘ সংরক্ষণে যে ইনসিটু প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বস্তুতন্ত্র, কৃষি জমি এবং মিষ্টি জলের ওপরে বিরূপ প্রভাব বিস্তার করে সেটি উল্লেখ করো। জনবিস্ফোরণের ফলে কিভাবে পরিবেশ দূষিত হয় তা লেখো। তারপরে দেখো খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতিতে ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর বলতে কি বোঝো। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটি জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো উদাহরণ সহ উল্লেখ করে লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ড্রাগ ও ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর কিভাবে কোনো অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণে সদর্থক প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই।
তারপরে দেখো শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনের একটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো এবং বাঘের সংখ্যা হ্রাসের কারণগুলি লেখো। দেখো এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। আর তোমরা যদি কয়েকটি এক্সট্রা প্রশ্ন কেউ পড়তে চাও, তাহলে তোমরা এই নিচের প্রশ্নগুলো একটুকু দেখে নিও। তো এই প্রশ্নগুলো তোমরা করলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস না করলেও চলবে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, এবং তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে দেখো তোমাদের এই ডিসক্রিপশনে কিন্তু এটির পিডিএফটি দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা চাইলে এটির পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের সমস্ত জনেরই ভালো পরীক্ষা হবে, এতটা কিন্তু বলতে পারি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।